আজও কোনো রকম সমাধান সূত্র মিলল না। কেন্দ্র কৃষক পঞ্চম দফা বৈঠকেও কোনো রকম রফা সূত্র মিলল না। কেন্দ্র কৃষক সংগঠন সংঘাত এই মুহূর্তে চরমে। কৃষি আইন প্রত্যাহারে অনড় রয়েছেন কৃষক সংগঠন। বুধবার ফের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও কৃষক সংগঠনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমরা বেশ কয়েকদিন ধরেই এই ছবি দেখছি, আজও সারা দিন বৈঠক হলো কিন্তু কোনো রকম রফা সূত্র মিলল না। ঠিক কোন জায়গাটা গিয়ে সমস্যা হচ্ছে ময়ূক? দেখো, একটা জিনিস, যে জিনিসটা স্পষ্ট, কৃষকরা বারবার যে জিনিসটা আমাদের একাধিক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের সংশোধন নয়, গোটা কৃষি বিলটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং এই বাতিল করার যে প্রক্রিয়াটা সেইটা লিখিতভাবে কৃষকদেরকে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এইটা দু দফা দাবি নিয়ে কৃষকেরা আজকেও মিটিংয়ে এসেছিল এবং এই মিটিং থেকে মাঝপথে তুমি জানো যে ওয়াকআউট করে ওনারা বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন এবং এরপরে আলটিমেটাম দিয়ে দেন যে আর কোনো মিটিং নয়, এবার চরমতম আন্দোলনের পথে ওনারা যাবেন। কিন্তু তারপরেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, সুর নরম করেছেন যে আমরা ভাবনা চিন্তা করছি, আপনারা ফের আসুন, এবং একাধিক প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এখন অবধি যে জিনিসটা নিয়ে আটকে আছে গোটা প্রক্রিয়াটা, গোটা রফা সূত্রটা, সেটা হচ্ছে কৃষি আইন বাতিল করতে হবে। এবং এই বাতিল করার যে জায়গাটায় অনড় আছেন কৃষকেরা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রধানত যে জিনিসটা ওনারা বলছেন সেইটা হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো আর বাড়তি কোনো আলোচনায় বসতে চাই না। ময়ূক, আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে ওই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করতে হলো, তিনিও বৈঠকও করলেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের পদক্ষেপ কি হতে চলেছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখো, সকাল থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতারা যে জিনিসটা বারবার বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যেভাবে গোটা বিষয়টাকে দেখছেন ঠিক সেভাবেই অমিত শাহ দেখেছিলেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মধ্যস্থতা করছেন এই পুরো বিষয়টায় এবং মধ্যস্থতা করার ফলে একাধিক যে সলিউশন উনি দিয়েছিলেন সেইটা কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষক সংগঠনগুলোকে দিয়েছিল এবং যার ফলস্বরূপ তুমি জানো যে ন্যূনতম সহায়ক মূল্য যে যুক্ত করা হবে, যে লাইনটা যুক্ত করার কথা বলা হয়েছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এখানে বলা হয়েছে যে সেটাও করা হবে। কিন্তু তারপরেও কোনো রফা সূত্র এখন অবধি মেলেনি। একদম, কৃষকরা কি বলছেন শুনে নেওয়া যাক। उन्होंने बोला कि हमको टाइम दो। पहले तो एक दिन मांगा 7 तारीख को, फिर कहने लगे टाइम थोड़ा है। हमने कहा कि आप प्रपोजल बना के भेजो, जो प्रपोजल आएगी हम उस पर विचार करेंगे फिर आएंगे। तो फिर कहते कि टाइम और बढ़ा दो। तो फिर 3 दिन का टाइम लिया, 9 तारीख को दोबारा मीट करेंगे और प्रपोजल सरकार पहले हमको भेजेगी, हम मीटिंग करके विचार करके आएंगे क्या प्रपोजल है। हमारा एक ही मांग बिल्कुल स्पष्ट होगी आज कि तीनों कानून आपको रद्द करने पड़ेंगे। बुजुर्ग हो रहे हैं उनको घर भेज दो, लेकिन वे नहीं जाएंगे, वे तो क्रांतिकारी हैं, बुजुर्ग बहुत मजबूत है। আর এই বিষয়টিকে হাতিয়ার করছে বিরোধীরাও। মোদী সরকারের উপর চাপ বাড়ানো এবং বিজেপি বিরোধী ঐক্যের শান, পাশাপাশি তৃণমূল ও পাঞ্জাবের শিরোমণি আকালি দল কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় এখন একসুর। মোদী সরকারের দোরগোড়ায় কৃষক ক্ষোভের পাহাড়। এই ক্ষোভকে হাতিয়ার করতে আসলে বিজেপি বিরোধীরা এক মঞ্চে তৃণমূল এবং শিরোমণি আকালি, সেই শিরোমণি আকালি যারা কৃষি আইনের বিরোধিতায় মোদীর মন্ত্রিসভা ছেড়েছে, এনডিএ ছেড়েছে এবং দলের প্রবীণ নেতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল পদ্মবিভূষণ সম্মানও ফিরিয়ে দিয়েছেন। সেই শিরোমণি দলের মুখপাত্র শনিবার বৈঠক করেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ানের সঙ্গে। দু দলেরই লক্ষ্য কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মোদী সরকারের ওপর চাপ বাড়ানো এবং বিরোধী ঐক্য তৈরি করা। ममता बनर्जी आज देश में उस सोच को आगे बढ़ाने के लिए सबसे अच्छे नेता के तौर पर सामने आए हैं और ऐसे ही जो दूसरे नेताजन हैं उनके साथ भी हम संपर्क करेंगे। हम स्ट्रेटजी बनाएंगे कि इसको कैसे आगे बढ़ाया जाए। আমরা চাই কৃষি বিল প্রত্যাহার হোক, নতুন করে কৃষি বিল তৈরি হোক, একে আবার স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হোক অথবা সিলেক্ট কমিটিতে দেওয়া হোক। সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর দাবি, মোদী সরকারের কৃষি আইন কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। কৃষি আইন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রগতিশীল আইন, কিন্তু এই কৃষি আইন সম্বন্ধে কিছু ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে এবং এই ভুল ধারণার পেছনে সন্দেহ করা হচ্ছে কিছু বিদেশি শক্তির মদত থাকলেও থাকতে পারে। খুব প্রগতিশীল আইন করা হয় তখন তার বিরুদ্ধে কিছু প্রতিবাদ হয়।
বিরোধীরা অবশ্য এসব কানে তুলছে না। মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নামছে তৃণমূল। মেয়র রোডে আগামী 8, 9 ও 10ই ডিসেম্বর তৃণমূলের কৃষক ও ক্ষেত মজুর সংগঠন বিক্ষোভ অবস্থান করবে। সেই কর্মসূচিতে 10 তারিখ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যত্রও তৃণমূলের প্রতিবাদ চলবে। দিল্লিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে। একে নীতিগতভাবে সমর্থন করছে তৃণমূল, তবে তারা বন্ধের পথে হাঁটবে না বলেও এদিন জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুদীপ গুছাইত, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ভোটের আগে রাজ্য সরকার মানুষের দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে, আর যে কারণে দুয়ারে সরকার প্রকল্প। তবে এই প্রকল্পকে নিয়ে 24 ঘন্টার মধ্যে দুয়ারে কোন্দল, তাও আবার দুবার। 14 নম্বর ওয়ার্ডের পর এবার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বড় কোঅর্ডিনেটর অনিন্দ রাউতের অনুগামীদের সঙ্গে বচসা। মেজাজ হারালেন মন্ত্রী। সাক্ষী রইল নিউজ 18 বাংলা। बड़े शहरों में छोटे छोटे चीज होते हैं सेनोरिटा। একদিকে মন্ত্রী সাধন পান্ডে, অন্যদিকে পুরসভার বড় কোঅর্ডিনেটর অনিন্দ রাউত। 14 নম্বরের পর এবার 13 নম্বর ওয়ার্ডেও সরকারের দুয়ারে কোন্দল। শনিবার সকালে কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডে গিয়ে অনিন্দ রাউতের অনুগামীদের সঙ্গে বচসায় জড়ালেন সাধন পান্ডে। মেজাজ হারালেন মন্ত্রী। কিছুক্ষণের জন্য আমি জাস্ট বেরিয়েছিলাম, তারপর তো এই যা এসে শুনলাম, এটা খুব অনভিপ্রেত। এটা হওয়া কোনোভাবেই ঠিক না। উনি রাজ্যের মন্ত্রী, উনি আসতেই পারেন, কিন্তু জানি না কাদের নিয়ে, বাইরের কাদেরকে নিয়ে এসে করতে গিয়ে গন্ডগোলটা করলো, কি করলো আমি জানি না। দিস ইজ ভেরি ব্যাড। দল নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করবে। সাধন পান্ডে যে ঘটনা গতকালকে আপনার ওয়ার্ডে ঘটনা কি একই রকম? সেম একদম সেম। মন্ত্রী মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে, কেউ উল্টো পাল্টা তাকে বুঝাচ্ছে যে এইটা মানে আপনি গুরুত্বহীন হয়ে যাচ্ছে, কাউন্সিলররা গুরুত্ব হয়ে যাচ্ছে। সব অভিযোগ অস্বীকার করেছেন সাধন পান্ডে। কোনো লোগো ছাড়া একটি ছেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। আমি বললাম, ভাই তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? আমি নাগরিকদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কথা বলছি। সে বাইরে গিয়ে বলতে লাগলো। আমি তখন হলের মধ্যে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, বিশৃঙ্খলা বাইরে হচ্ছে, আমি তা জানি না। সাধন পান্ডেকে নিয়ে তৃণমূলের মাথা ব্যথা অনেক দিনের। বারবার প্রকাশ্যে কোন্দলে জড়িয়েছেন মন্ত্রী। দলের অন্দরমহলে নিয়ে তাকে সতর্কও করা হয়। তা সত্ত্বেও সাধন পান্ডে নিজেকে সংযত করেছেন এমনটা মনে করছে না তৃণমূল। बड़े शहरों में छोटे छोटे चीज होते हैं सेनोरिटा। সেরকম একটা দুয়ারে সরকার বিরাট বড় কাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। দুটো একটা জায়গায় টেবিল পাতা, কোথাও কেউ থাকলো, কেউ আসলো, এটা হতেই পারে। এটাকে সাধনদাকে বলবো ইগনোর করতে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে কি আছে? মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে স্পষ্ট বলা হচ্ছে অন্য কথা। রাজ্য সরকারের দুয়ারে কর্মসূচিকে কেন্দ্র করেই কোন্দল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মন্ত্রী জানিয়েছেন দুয়ারে কর্মসূচি রাজ্য সরকারের কর্মসূচি। সেই কর্মসূচি পালনে যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মী সমর্থকরা টেবিল বেঞ্চ পেতে বসছেন তা দৃষ্টিকটু। এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। তিনি আসলে দলের ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন। ক্যামেরায় জ্যোতির্ময় ঘোষের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এ রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, আর তাদেরকে নজরে রেখে কৈলাস বিজয়বর্গীয়র দাবি জানুয়ারি মাস থেকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। ভোটের আগে গিমিক, পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজ্যে নির্বাচনী হওয়া পাখির চোখ মতুয়া। নাগরিকত্ব আইন এখনো রাজ্যে কার্যকর না হওয়ায় মতুয়াদের একাংশের মনে ক্ষোভ, যা ঘিরে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই প্রেক্ষাপটে এবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শনিবার দাবি করেন জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। वे सब शरणार्थी जो पड़ोसी देशों से आए हैं, उन्हें नागरिकता नहीं मिली है, हम उनको नागरिकता देंगे। और सामान्यतः ऐसा लगता है कि जनवरी से प्रोसेस प्रारंभ हो जाएगा। তাদের ভোটার কার্ড আছে, ভোট অধিকার আছে, রেশন কার্ড আছে। এখন যদি সেই সমাজকে, সেই মতুয়া সমাজকে নাগরিকত্ব দেওয়া হয়, তার মানে এটা প্রমাণ হবে যে আগের দিনে ভারতবর্ষের নাগরিক ছিলেন না। তাহলে তারা যে ভোট দিয়ে যে জনপ্রতিনিধি করেছিল, সেই জনপ্রতিনিধিগুলো তাহলে তামাদি হয়ে গেল।
পশ্চিমবঙ্গে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। রাজ্যের প্রায় 40টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। একসময় এই মতুয়া ভোট ব্যাংকের ভরসায় একের পর এক নির্বাচনে তৃণমূলের হাসি চওড়া হয়েছে। 2019 সালের লোকসভা ভোটে সেই মতুয়ারাই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বনগা রানাঘাটের মতো মতুয়া প্রধান আসন যায় বিজেপির ঝুলিতে। মতুয়াদের মন পেতে তাদের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয় বিজেপি। মোদী সরকার সেই মতো নাগরিকত্ব সংশোধনী আইনও তৈরি করেছে। পাল্টা বসে নেই তৃণমূলও। মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে তার জন্য 10 কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। আবার নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ গত মাসে রাজ্যে এসে নিউ টাউনে উদ্বাস্তু মতুয়া পরিবারের বাড়িতে গিয়ে লাঞ্চ সারেন। এই প্রেক্ষাপটে কৈলাস বিজয়বর্গীয়র দাবি জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। अपने फसल का अच्छा दाम प्राप्त नहीं कर पाएगा और इसलिए मोदी जी की कोशिश है कि अगर ग्रामीण भारत मजबूत होगा, कृषि का क्षेत्र मजबूत होगा, किसान समृद्ध होगा, तो आने वाले कल में आत्मनिर्भर भारत मूर्त रूप ले सकेगा। और इसलिए मैं आप सब के माध्यम से किसानों को आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार किसानों के हितों के प्रति पूरी तरह प्रतिबद्ध है और आने वाले कल में भी रहेगी। लेकिन सर एक एक करके पूछो ना यार। जवाब कह रहे हैं कि यस या नो में जवाब चाहिए। ये पूछ के यस और नो में जवाब चाहिए। आप रिपील करेंगे या नहीं करेंगे? वो किसी अमेंडमेंट्स के लिए तैयार नहीं है। देखिए, जब किसानों से चर्चा होती है तो अनेक प्रकार की बातें आती हैं। जब मैंने कहा कि किसानों के हितों के प्रति मोदी जी की सरकार प्रतिबद्ध है, तो जो कुछ होगा या जो कुछ किया जाएगा वो सिर्फ किसानों के हित में ही होगा। इसका भरोसा देश के किसानों को रखना चाहिए। और मैं इस अवसर पर किसान यूनियन और किसान जो आंदोलन में हैं उन सबको हृदय से धन्यवाद देना चाहता हूं कि वो पूरे अनुशासन के साथ अपना आंदोलन कर रहे हैं और उन्होंने अनुशासन को बनाए रखा है। इस प्रकार का अनुशासन बना रहे, निश्चित रूप से यह जरूरी है और इस अनुशासन को बनाए रखने के लिए मैं सभी यूनियंस के लीडर का हृदय से धन्यवाद देता हूं। সুপ্রিমো প্রথমেই মেদিনীপুরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় কি শুভেন্দু অনুগামীরা আমন্ত্রণ পাবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। 7ই ডিসেম্বর মেদিনীপুর শহরে কলেজিয়েট ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ সভাকে ঘিরে মেদিনীপুর শহরে কলেজিয়েট ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 7ই ডিসেম্বর মেদিনীপুর শহরে কলেজিয়েট ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা। প্রায় শেষের দিকে সভা মঞ্চ বাঁধার কাজ। দফায় দফায় নজরদারি জেলা পুলিশ প্রশাসনের। প্রস্তুতি দেখতে কলেজিয়েট ময়দানে জেলা তৃণমূল নেতৃত্ব। মঞ্চের পিছনে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা। নজরদারিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ড্রোনের সাহায্যে নজরদারি। 2 লক্ষ মানুষের জমায়েত টার্গেট জেলা তৃণমূল নেতৃত্বের। একদিকে মেদিনীপুরে যখন সভা করবেন মুখ্যমন্ত্রী, তখন শুভেন্দু অনুগামীদের নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। দলনেত্রীর সভায় কি আমন্ত্রণ পাবেন শুভেন্দু অনুগামীরা? সভায় আমন্ত্রণ পেলে তারা কি যাবেন? সভায় আমন্ত্রণ না পেলে কি হবে তাদের পদক্ষেপ? জেলা জুড়ে প্রশ্ন। এই সভায় শুভেন্দু অনুগামী 4 নেতা কি ডাক পাবেন? অমূল্য মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, রমা প্রসাদ গিরি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্রণব বসু মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, জহর পাল খড়গপুরের তৃণমূল নেতা। এই 4 নেতাকে কি দেখা যাবে দলনেত্রীর সভায়? প্রশ্ন মেদিনীপুরে, প্রশ্ন গোটা রাজ্যে। নিউজ 18 বাংলা। সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি জেল থেকে মোদি এবং মমতাকে চিঠি দিয়েছেন সারদা কর্তা। কি লিখেছেন?
কাদের নাম করেছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, গত 1 তারিখে তিনি একটি চিঠি লেখেন যেখানে সিএমও এবং পিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর এবং প্রধানমন্ত্রী দপ্তরকে তিনি চিঠি লেখেন 1.5 পাতার চিঠি, যেটা আজকে জেল কর্তৃপক্ষ অর্থাৎ প্রেসিডেন্সি জেল যেখানে সুদীপ্ত সেন ভর্তির যেখানে তিনি রয়েছেন সেখানের কারা দপ্তরের তরফে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে দুটি দপ্তরে। সেই চিঠির সারবত্তা কি সেখানে মোট 5 জন নেতার নাম তিনি করেছেন, সেটি পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক নেতা, এবং সেখানে বলা হয়েছে যে তিনি তার ব্যবসা যখন শুরু হয় 2010 বা তার আগে থেকে সেই সময় বিভিন্ন সময় তিনি এই রাজনৈতিক নেতাদের টাকা দিয়েছেন। কত টাকা দিয়েছেন সেই অ্যামাউন্টও কিন্তু লিখে রেখেছেন। শুধুমাত্র তাই না, একজন রাজনৈতিক নেতাকে তিনি এত টাকাই দিয়েছেন যে সেটা তিনি মনে করতে পারছেন তার হিসেবে, এই কথাও বা এই বক্তব্য তিনি সেখানে লেখেন। এবং আজকে জেল কর্তৃপক্ষের তরফে এই দুটি চিঠি ফরওয়ার্ড করে দেওয়া হয় সিএমওতে এবং পিএমওতে। অন্যদিকে সিবিআই সূত্রে যেটা খবর যে তারা এই চিঠির সত্যতা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন এবং সুদীপ্ত সেনকে তারা এই বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছেন। এই চিঠি অর্থাৎ 1.5 পাতা যে লেখা তিনি লিখেছেন সেই চিঠির লেখা এক্সপার্ট যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট তাদেরকে দিয়ে সেটা চেক করানো হবে, এটা যাচাই করতে যে এই লেখা আদৌ সারদাকর্তা সুদীপ্ত সেনের কিনা। তবে এই চিঠিকে কেন্দ্র করে ফের আরো একবার বিতর্ক উস্কে গেল। সারদার টাকা কারা কারা নিয়েছিলেন, কারা কারা সুবিধাভোগী ছিলেন, একেবারে এই বিষয়টা কিন্তু আবার উঠানো।